ঝড় বৃষ্টির রাত, এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ গর্জে উঠছে। এমন সময় দেখা যায় শিমুলতলির জঙ্গলে তিনটি পরী উড়তে উড়তে কি যেন খুঁজছে। রুমি, জয়, আমরা আর বেশিক্ষণ এই ঝড় বৃষ্টিতে উঠতে পারবো না। আমাদের এক্ষুনি কোনো এক নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। তুমি ঠিক বলেছ মীরা, এই প্রবল ঝড় বৃষ্টিতে আমি আর ডানা মেলতে পারছি না। আমাদের যে থামলে চলবে না। আমরা যে রহস্যময়ী সোনালী ফল খোঁজার জন্য এখানে এসেছি, সেই ফল নিয়ে অতি শীঘ্রই আমাদের পরিরাজ্যে ফিরতে হবে। না হলে যে ঝড় বৃষ্টি থামলেই আমরা আবার খোঁজা শুরু করব। এখন চলো আমরা ওই গাছের নিচে গিয়ে আশ্রয় নিই। ঠিক আছে, চলো। এরপর তিন পরী রুমি, জয় ও মীরা একটি গাছের নিচে দাঁড়ায়। ঝড় বৃষ্টি আরো জোরালো হতে থাকে। এই জঙ্গল থেকে কিছুটা দূরে এক মাটির কুটিরে বসবাস করে এক কাঠুরে দম্পতি। গিন্নি, ঝড় বৃষ্টি যে আরো বাড়ছে, আমাদের কুঁড়ে ঘরের চাল উড়িয়ে নিয়ে না চলে যায়। চুপ করো তুমি, এমন অশুভ কথা বলনি। আমারও তো চিনতে হচ্ছে বাগানে আমের গাছগুলোতে আমগুলো ঠিক আছে কিনা। যা ঝড় দিচ্ছে মনে হয় সব আম ঝড়ে পুড়ে যাবে। আমি বরং হারিকেনটা নিয়ে একবার বাগানে গিয়ে দেখে আসি আমগুলো ঝড়ে পড়ে গেল কিনা। এই কথা বলে মহেশ হারিকেনটা নিয়ে ঘর থেকে দুয়ারে বেরিয়ে দাঁড়ায়। তখনই আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। আর এই দেখে ললিতা দুয়ারে বেরিয়ে এসে তার স্বামীকে বলে, বাজটা মনে হয় আশেপাশে কোনো গাছে পড়লো। আকাশের অবস্থাটাও একদম ভালো না। মনে হয় সারা রাতই ঝড় বৃষ্টি হবে। শোনো না, বলি কি, আমরা বরং শুয়ে পড়ি। কাল সকালে না হয় তুমি বাগানে যেও। ওদিকে তখন জঙ্গলে দেখা যায় গাছের গোড়ায় ওই তিন পরী আর দাঁড়িয়ে নেই। তারা মাটির উপর লুটিয়ে পড়ে আছে। চলো গিন্নি, আমরা বরং শুয়েই পড়ি। এই কথা বলে মহেশ ও তার স্ত্রী ঘরে গিয়ে তাদের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত যত গভীর হয় বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। রাত পেরিয়ে ভোরের দিকটায় ঝড় বৃষ্টি একদম থেমে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। গিন্নি, সকাল হয়ে গেছে। আমি এবার জঙ্গলে গিয়ে দেখি আমাদের আমগুলো ঠিকঠাক আছে কিনা, না ঝড়ে সব আম পড়ে গেল। ঠিক আছে, যাও তবে, আমি রান্না চাপাই। এরপর মহেশ তার কুড়ুল সঙ্গে নিয়ে জঙ্গলের দিকটায় যায়। তারপর তাদের আম গাছের কাছে গিয়ে দেখে এক অদ্ভুত কাণ্ড। তাদের আম গাছের নিচে তিন অতীব সুন্দরী পরী শুয়ে রয়েছে, আর তাদের পাশেই গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। আমি কি দেখছি? এই যে রূপকথার গল্পের মতো ডানাওয়ালা পরী, কি অপরূপ সুন্দরী! কিন্তু ওরা এভাবে মাটির উপরে পড়ে রয়েছে কেন? আমি একটু কাছে গিয়ে দেখি তো। মহেশ একটু সাহস নিয়ে পরীদের কাছে গিয়ে তাদের ডাকতে থাকে। শুনছো? তোমরা কারা? কোথা থেকে এসেছো? শুনছো? আমার কথা শুনতে পাচ্ছ? ওঠো, তোমরা এভাবে মাটির উপরে শুয়ে রয়েছে কেন? কি হয়েছে তোমাদের? মহেশের ডাকাডাকি শুনে তিন পরীর জ্ঞান ফিরে আসে। তখনই তারা উঠে দাঁড়ায়। তারপর, আমাদের এক্ষুনি উড়ে পালিয়ে যেতে হবে। চলো তোমরা। মীরা, জয়, আমার ডানায় খুব ব্যথা। আমি ডানা মেলতে পারছি না। দাঁড়াও, আমি এক্ষুনি জাদুদণ্ড দিয়ে তোমার ডানা ঠিক করে দিচ্ছি। এ কি, আমার জাদুদণ্ড কোথায় গেল? আশেপাশেও যে কোথাও দেখতে পাচ্ছি না। তোমাদের কোনো ভয় নেই গো। তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আমি এক গরিব কাঠুরে, এই জঙ্গলের পাশেই এক মাটির কুটিরে থাকি। আমি তোমাদের কিচ্ছু করব না, তোমরা আমাকে ভয় পেও না। মহেশের মুখে এই কথা শুনে জয় পরী বলে, আমরা হলাম জাদুনগরীর পরী। এই জঙ্গলে এক বিশেষ ফলের খোঁজে এসেছি। সেই ফল আমাদের খুবই প্রয়োজন। সেটা পেয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু জয়, আমাদের তিনজনের জাদুদণ্ডই যে খোয়া গেছে। রুমি পড়ে উঠতে পারছে না। ওকে ছাড়া আমরা এখান থেকে যাই কিভাবে? যতদিন না ও পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন তো আমরা উড়ে পরীনগরীতেও ফিরে যেতে পারবো না। এখন আমরা কোথায় থাকবো?
এই জঙ্গলে থাকলে আমাদের অন্য কোনো মানুষ দেখে ফেললে যে বিপদ হবে। পরীদের কথা শুনে মহেশ বলে, তোমরা চিন্তা করো না, এই বাগান আমার, এখানে তোমাদের কোনো ভয় নেই। আমি পেশায় কাঠুরে, কাঠ দিয়ে বাঁশ দিয়ে আমি নানান জিনিস বানাতে পারি। আমি বরং নদীর পাড়ে ওই গাছে তোমাদের জন্য একটা বাঁশের গাছ ঘর তৈরি করে দিই। তোমরা বরং ওই গাছ ঘরেই থেকো। ঠিক আছে, যতদিন না রুমের ডানা ঠিক হচ্ছে আর আমরা আমাদের জাদুদণ্ড ও ওই মায়াবী ফল খুঁজে পাচ্ছি, ততদিন আমরা আপনার তৈরি গাছঘরেই থাকবো। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যতদিন ইচ্ছা তোমরা ততদিন ওই গাছ ঘরেই বসবাস করো, কেমন?